আজ এভারকেয়ার হাসপাতালে অপারেশন চলাকালীন মৃত্যু হয় মির্জা আব্বাসের। ওনার ছেলে সত্যি প্রকাশ করেছে। আসলে যেটা হয়েছিল, বাবা ইফতার করতে বসেছি, আমরা সবাই বাবাকে ধরি, ধরার পরে আমরা হসপিটালে নিয়ে আসি। এদিকে আজ ঢাকার এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মির্জা আব্বাস। মির্জা আব্বাসের ছেলে সবার সামনে সকল শক্তি প্রকাশ করে। মির্জা আব্বাসের মৃত্যুর সংবাদ এখনো গোপন রাখার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে এর বাইরে তার শারীরিক অন্য কোনো জটিলতা আছে কিনা সেটি ডাক্তারদের পক্ষ থেকে এবং তার দলের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয় তাহলে সেটি আমরা আসলে জানতে পারব। মির্জা আব্বাস সাহেব উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক। তারা যে ফর্মুলাতে আগাচ্ছিল যে মির্জা আব্বাসকে একদম এমন ভাবে তাকে ডিপ্রেশন করা হবে, এমন ভাবে তাকে মানসিক ভাবে চাপ দেওয়া হবে যাতে উনি স্ট্রোক করে, সেটাই তো করছে উনি বর্তমানে এভারকেয়ার হসপিটালে আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বড় আলোচনা হচ্ছে যে মির্জা আব্বাস যদি ব্রেন স্ট্রোক করে থাকেন, মস্তিষ্কে রক্তক্ষরণ যদি হয়ে থাকে, তাহলে তার মানসিক অবস্থা এই পর্যায়ে নিয়ে গেল কারা? গত নির্বাচনে সবথেকে বেশি ওই তথাকথিত নেতারা ইফতার পার্টিতে তাকে গালাগালি পর্যন্ত করেছেন অশ্লীল ভাষায়। মির্জা আব্বাসের এই খারাপ অবস্থা হয়েছে তার উপর মানসিক চাপ পড়ার কারণে। এই মুহূর্তে সবাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দোষারোপ করতেছে মির্জা আব্বাসের অবস্থার জন্য। অবশেষে আমরা শুনতে পারি মির্জা আব্বাসের ছেলে সকল সত্যিটা প্রকাশ করে এবং মির্জা আব্বাসের বিশাল একটি নিউজ কিন্তু বর্তমানে গোপন রাখা হয়েছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। রাজধানীর এভারকেয়ার হসপিটালে মির্জা আব্বাসের অবস্থা এই নিয়ে তারেক রহমানও যে একটা নতুন পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপ নিয়েছেন সেইটাও দেখতে পারবেন। মির্জা আব্বাসকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য এবং গোপন তথ্য সবকিছু আমরা প্রকাশ করার চেষ্টা করব। আসলে যেটা হয়েছিল, বাবা ইফতার করতে বসেছি, আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা খুব জোরে ব্যথা করে উঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরি, ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসি। আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচণ্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর কি। এখানে আসার পরে আমাদের শাহাবুদ্দিন আঙ্কেল, ওনার সাথে কথা হলো, উনি পরে বাকিটা ম্যানেজ করলেন এবং বাকিটা তো ওনার কাছ থেকে শুনেছে। ওরকম সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে, আসলে ওই রকম কিছু না। বাট যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিলো আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবে। ওনার হলো ইনফেকশন, দুই রকম স্ট্রোক। একটা হলো রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, আর রক্তক্ষরণ। ওনার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে একটা স্ট্রোক করছে। হ্যাঁ, সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, বাট ওনার কন্ডিশন যে ডিটারেট করতেছিল সেই জন্য ওই জন্য ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান। পেশেন্ট এখন ভালো আছে। এখন কি অবস্থা, এর পরবর্তী কার্যক্রম কি আছে? প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর। দুপুরে মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতাল যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। গেল বুধবার মির্জা আব্বাস ইফতার সময় অজ্ঞান হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে চাই আপনাদের। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, মির্জা আব্বাস এখন কেমন আছেন? তার অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা? তার যে অস্ত্রোপচারটি সেটি ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে, আমরা যেমনটি জানতে পেরেছি। তবে এর বাইরে তার শারীরিক অন্য কোনো জটিলতা আছে কিনা সেটি ডাক্তারদের পক্ষ থেকে এবং তার দলের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে জানানো হয় তাহলে সেটি আমরা আসলে জানতে পারবো। তবে এখন পর্যন্ত বলা যায় যে তার অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে। তবে তার শরীরের যে কন্ডিশন সেটি আমরা তার দলের কয়েকজনের সাথে কথা বলেছি এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে তাকে আজকে 6টায় সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছিল, কিন্তু তার শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে তাকে আসলে সিঙ্গাপুরে নেওয়ার মতো পরিস্থিতি নেই এই মুহূর্তে। তার দলের পক্ষ থেকে এবং
তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে এবং এর বাইরে আসলে তার অস্ত্রোপচারের পর তার অন্যান্য শারীরিক জটিলতা কিংবা প্রাসঙ্গিক যেহেতু মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে, এর বাইরে কোনো রকম তিনি তার কোনো সমস্যা আছে কিনা, শারীরিক জটিলতা আছে কিনা সেটি আনুষ্ঠানিকভাবে যখন ডাক্তাররা ব্রিফ করবে আসলে তখন বলা যাবে। আপনি জানেন যেমনটি বলছিলেন যে এর আগে গত বুধবার ইফতারের পর তিনি জ্ঞান হারান এবং এরপরে তাকে হসপিটালে ভর্তি করানো হয় এবং তিনি এরপরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তারপর ডাক্তারদের যে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং এর মধ্য দিয়ে তাকে আসলে উন্নত চিকিৎসার প্রয়োজন বোধ মনে করেন তার মেডিকেল টিম এবং এরপরে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তারই প্রেক্ষিতে আজকে ঠিক দুপুরের পরে 3:10 সময় প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমান তাকে দেখতে আসেন এবং অনেকক্ষণ তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং সব মিলিয়ে সিদ্ধান্ত ছিল যে তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর এবং কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই অবনতির দিকে গিয়েছিল যে তাকে আসলে সিঙ্গাপুর নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, যার প্রেক্ষিতেই দেশে তার মস্তিষ্কে যে অস্ত্রোপচার সেটি সম্পন্ন করা হয়েছে। তবে এরপরে এখন কি অবস্থা সেটি যদি ডাক্তাররা জানায় এবং ব্রিফিং করে দলের পক্ষ থেকে কিংবা তার যে মেডিকেল টিম গঠন করা হয়েছে তখন নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি উনি হেসে পর্যন্ত দিয়েছে, মানে তার মানে কি, তারা যে ফর্মুলাতে আগাচ্ছিল যে মির্জা আব্বাসকে একদম এমন ভাবে তাকে ডিপ্রেশন করা হবে, এমন ভাবে তাকে মানসিক ভাবে চাপ দেওয়া হবে যাতে উনি স্ট্রোক করে, সেটাই তো করছেন উনি বর্তমানে এবার কি আর হসপিটালে আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হয়তো বা কয়েক ঘন্টার ভিতরে ওনাকে সিঙ্গাপুর নেওয়া হবে উন্নত মানের চিকিৎসার জন্য। তবে বড় কথা হচ্ছে উনি বাঁচবেন তো, এটা হচ্ছে বড় কথা। এটার জন্য দায়ী কে? ডিরেক্ট এনসিপি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দায়ভার কিন্তু এরা এড়াতে পারে না। যদিও আমি বিএনপি করি না, তবে কথা কি জানেন, কথাই আছে না যে পুরান চাল ভাতে পারে, কেমন নতুন কি যেন হইলে আয়না দেখে, খুব ডেঞ্জারাস। মনে রাখবেন এটা। আপনার যে নাকি মুরব্বী, সে যদিও কম জানে আপনার থেকে, তারপরও আপনার সে মুরব্বী, তার সম্মানটুকু আপনাকে দিয়েই কথা বলতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি রাজনীতিতে আপনার যথেষ্ট সিনিয়র, তাই না? আপনার বাবার বয়সে বাংলাদেশে ওনাদের অবদান আছে, কেমন? তবে বিএনপির হাই কমান্ড থেকে এটা বর্তমান খুব ভালোভাবে দেখতে হবে, কারণ এদের মতন নেতাদের যদি টুকাইদের এই বাংলাদেশ, মানে বাংলাদেশের অ্যাকচুয়ালি ক্যান্সার এই এনসিপি বা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারও সন্তানেরা, এদের মতো ক্যান্সারদের যদি হাই কমান্ড থেকে নির্মূল করা না হয়, যদি ভ্যাকসিন আপনার না তৈরি করে বিএনপি, তাহলে ভবিষ্যতে খুব খারাপই আছে। যেমন ভবিষ্যতে খুব খারাপই আছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু এদের ভ্যাকসিন ঠিকই তৈরি করবে, এটা মাথায় রাখেন। আওয়ামী লীগ যখন ফিরবে তখন কিন্তু এদের ভ্যাকসিন নিয়ে ফিরবে, যেখানে যতটুকু দরকার ততটুকুই প্রয়োগ করা হবে সময় মতো। তবে মির্জা আব্বাসের জন্য মনের অন্তঃস্থল থেকে দোয়া জানাই, আল্লাহ যাতে ওনাকে সুস্থ সবল করে আমাদের মাঝে ফিরিয়ে আনে, কারণ ওনাদের মতো মানুষদের বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন আছে। আপনারা যে বা যাই বলুন না কেন, অন্তত এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি বলেন, জঙ্গিবাদী ইলিয়াস, পিনাকি, এদের এগেনস্টে দাঁড়ানোর জন্য মির্জা আব্বাস, স্বাধীনতার-মুখী দল, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, এটার জন্য হলেও মির্জা আব্বাসের মতো এই সিনিয়র নেতাদের এই পুরান চালগুলার প্রয়োজন আছে বাংলাদেশের মাটিতে, কেমন? তবে মির্জা আব্বাসের যদি কিছু হয়ে যায়, মানে হাইট মতো কথা বলা যায় না, যদি কিছু হয়ে যায় তাহলে এটা 100% কিন্তু দায়বদ্ধতা কিন্তু এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে কিন্তু যাবে। তখন বিএনপির হাই কমান্ড থেকে কি উদ্যোগ নেওয়া হয় সেটা কিন্তু দেখার অপেক্ষায়। মাথায় রাখবেন, হাতে মারার থেকে কথায় মারা, এটা হচ্ছে সবচেয়ে বিশ্বের, যেটা আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনাকে একদম শেষ করে দিবে। কথার মায়ের এমন মায়ের, বুঝতে পারছেন? মানসিক প্রেশার, ডিপ্রেশন। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তিনি মির্জা আব্বাস নামে সুপরিচিত। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসকে চেনেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না বললেই চলে।
মির্জা আব্বাসের একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। দীর্ঘদিন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। বাংলাদেশের অসংখ্য লড়াই সংগ্রামে মির্জা আব্বাস নেতৃত্ব দিয়েছেন। হতে পারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে তাকে সম্মান করতে হবে, কারণ তার সেই সম্মান পাওয়ার সক্ষমতাটুকু আছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। মির্জা আব্বাসের একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। তিনি দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করেছেন। যদিও তার রাজনৈতিক আদর্শের সাথে আমার আদর্শের মিল নাই, কিন্তু তাকে নিয়ে গত 17 মাসে যা যা করা হয়েছে এগুলার জবাব আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে আমার দেওয়া উচিত। মির্জা আব্বাস ঢাকা 8 আসন থেকে নির্বাচন করেছেন। তার নির্বাচনী প্রতিপক্ষ ছিল ডারবি নাসির, মানে ডারবি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা টোকাই ছিল মির্জা আব্বাসের মতো একজন প্রভাবশালী নেতার প্রতিপক্ষ। এই ডারবি নাসির মির্জা আব্বাসকে নিয়ে যে ধরনের ট্রল করেছেন, যে ধরনের বক্তব্য দিয়েছে, একবার দেখেন। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। তুমি কোন আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? মির্জা আব্বাসের হয়ে তার রাজনৈতিক দল বিএনপি কোনো প্রকার প্রতিবাদ পর্যন্ত জানায় নাই। তাকে প্রতিনিয়ত অনলাইনে ব্লেম দেওয়া হয়েছে, অনলাইনে বেশিং করা হয়েছে। মানে এমন কিছু নাই তাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এনসিপির এই তথাকথিত টুকাই নাসিরউদ্দিন পাটোয়ারি করে নাই। মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারের কিছু বিষয় তুলে ধরি, এরপর চমৎকার একটা তথ্য আমি আপনাদেরকে দেব। 1990 থেকে 94 সাল তৎকালীন সময়ে তিনি ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1991 থেকে 2001 তিনি ঢাকা 8 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 থেকে 2006 বিএনপির শাসনামলে তিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2006 থেকে বর্তমান তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ছিলেন। সব থেকে বড় কথা, তিনি একজন 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তিনি কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো চটকদার কথা বলেন না, তিনি স্পষ্টভাষী, তিনি মারাত্মক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। মির্জা আব্বাস সাহেব ঢাকার রাজনীতিতে তার কতটা প্রভাব আছে সেটা নিশ্চয়ই আপনারা যারা রাজনীতি নিয়ে কথা বলেন কিংবা পড়াশোনা করার চেষ্টা করেন আপনারা জানেন। 5 আগস্টের পর থেকে মির্জা আব্বাসকে এমন কোনো লাঞ্ছনা করা হয়নি যেটা বাকি ছিল। আপনাদের মনে আছে, হাদি যখন অসুস্থ হয়ে গুলি খেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হলো, তখন তাকে মির্জা আব্বাস দেখতে গিয়েছিল, সেখানে তাকে অসম্মান করা হয়েছে, তাকে মব করা হয়েছে। এই এনসিপির টুকাইরা তাকে মব করেছিল। হাদি হত্যাকাণ্ডের প্রথম দায় মির্জা আব্বাসের উপর চাপানো হয়, পরবর্তীতে সেটা ডাইভার্ট করে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানকের উপর চাপিয়ে দেওয়া হয়। তার যে বিশেষ সহকারী আছে বিপ্লব, তার উপর চাপিয়ে দেওয়া হয়। এইটা একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ। হাদি হত্যাকারী ফয়সাল ভারতে গ্রেফতার হওয়ার পর থেকে ইনকিলাব মঞ্চের কোনো কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হাদি হত্যার সবকিছু সামনে আসলে বোঝা যাবে ইনকিলাব মঞ্চ এবং জামায়াত ইসলাম হাদি হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত। মির্জা আব্বাস তিনি হসপিটালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি এখন ভর্তি আছেন। হয়তোবা তার একটা অস্ত্রোপচারও হয়ে গেছে, জানি না তিনি ফিরে আসবেন কিনা, তবে আশা করি তিনি ফিরে আসবেন, কারণ তিনি ফিরে আসলে অন্ততপক্ষে ঢাকা সিটি এই টুকাইরা তাদের আধিপত্য বিস্তার করতে পারবে না। এই তথাকথিত এনসিপির টুকাইরা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অসভ্য ইতররা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, যেভাবে নোংরা অশ্লীল অশ্রাব্য ভাষার প্রচলন করেছে, এটা থেকে মুক্তির জন্য হলেও মির্জা আব্বাসকে আবারও ফিরে আসতে হবে। যে কথাটা আপনাদের বলা উচিত ছিল মির্জা আব্বাসকে 5 আগস্টের পর বিএনপি কি প্রাপ্য সম্মানটুকু দিয়েছে? দেয়নি। আপনারা জানেন মির্জা আব্বাস বিএনপির ব্ল্যাকলিস্টেড লোক। তারেক রহমানের গুডবুকে মির্জা আব্বাসের নাম নাই, কারণ যারাই মুক্তিযোদ্ধা, যারা স্বাধীনতার পক্ষে কথা বলবে বিএনপিতে থেকে তারা। দর্শক, গতকালকে হঠাৎ করে বিএনপি নেতা মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে তাকে যখন হাসপাতালে নেওয়া হয়, এরপরে একের পর এক খারাপ খবর আসতে শুরু করে। আমরা সর্বশেষ খবর যেটা জানি সেটাতে তাকে বিদেশ নেয়ার কথা থাকলেও আজকে সন্ধ্যায় তাকে বিদেশ নেয়ার চেষ্টা করার একটা ব্যাপার ছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বিদেশে নেয়ার মতো তার অবস্থান নেই। এরই মাঝে এভার কেয়ার হাসপাতাল থেকে খবর এসেছে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তার মানে অবস্থা খুবই গুরুতর, অবস্থা এমন যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন মির্জা আব্বাস। কিন্তু সব থেকে বড় আলোচনা হচ্ছে যে মির্জা আব্বাস যদি ব্রেন স্ট্রোক করে থাকেন, মস্তিষ্কের রক্তক্ষরণ যদি হয়ে থাকে, তাহলে তার মানসিক অবস্থা এই পর্যায়ে নিয়ে গেল কারা? গত নির্বাচনে সব থেকে বেশি মানসিক বিপর্যয়কর অবস্থার মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। নির্বাচনের পরেও সেই যাত্রা থেমে থাকেনি। এমনকি ইফতার পার্টিতে ওই তথাকথিত নেতারা ইফতার পার্টিতে তাকে গালাগালি পর্যন্ত করেছেন অশ্লীল ভাষায়। অনেকে এই মির্জা আব্বাসের হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে যাওয়া এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ার ব্যাপারটাতে দায়ী করছেন বিশেষ করে এনসিপি নেতাদের, নাসিরউদ্দিন পাটোয়ারি গংদের। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরেও কি তাদের কার্যক্রম থেমে আছে? হাসপাতালে ভর্তি হওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল পোস্ট দেখা যাচ্ছে, যে সকল পোস্ট ভাইরাল হচ্ছে, তাতে করে মির্জা আব্বাসের যদি কিছু হয়ে যায় তাহলেও কি বিএনপি চুপ করে থাকবে? ছাত্রদল চুপ করে থাকবে?
নাকি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাবে? কি হচ্ছে আদতে? আমরা কি সত্যিকার অর্থেই একটা সুস্থ সমাজে বসবাস করছি? মির্জা আব্বাসকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেখতে গেছেন। হাসপাতালের সর্বশেষ অবস্থা কি? ফেসবুক পোস্টে কি ধরনের নোংরামি এখনও ছড়ানো হচ্ছে? এই সকল নোংরামির বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? এই নোংরামি, রাজনৈতিক নোংরামি কি বাংলাদেশে একটা মানে কালচারে পরিণত হবে? তাহলে সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং মির্জা আব্বাসের হসপিটালের অবস্থা নিয়ে তার ছেলে সহ অনেক তথ্য ছড়িয়েছে যে মির্জা আব্বাসের উপর মানসিক চাপ প্রয়োগ করা হয়েছিল, সেই জন্যই কিন্তু তার এই অবস্থা। গাইজ, মির্জা আব্বাসকে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদের আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।